দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি নামক যে ছোট গল্প রয়েছে, সেই ছোট গল্পের আজকে আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। দেখো, এর আগেও আমি প্রচুর এরকম ছোট গল্প রয়েছে যেগুলি নিয়ে আমি আলোচনা করেছি। গোরা করেছি, কৃষ্ণকান্তের উইল করেছি, এছাড়াও আরো বিভিন্ন ধরনের উপন্যাসও আমি আলোচনা করেছি। তো আজ আমরা এক রাত্রি যে ছোট গল্পটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই একটা কথা বলে রাখি, বাংলা ছোট গল্প উন্নতির একেবারে শিখরে যদি কারো হাত দিয়ে পৌঁছয়, সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি, বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। মানব জীবনের সুখ দুঃখ, হাসি কান্না প্রভৃতি বিভিন্ন উপাদান নিয়ে জীবনের বিভিন্ন রহস্য তার ছোট গল্পগুলিতে খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছিলেন। এই আমাদের আলোচ্য এক রাত্রি গল্পটি, এই এক রাত্রি গল্পটিতেও রবীন্দ্রনাথ এমন একটি প্রেমকে প্রতিষ্ঠা করেছেন যে প্রেমকে আমরা শ্রেষ্ঠ প্রেম হিসাবে বা শ্রেষ্ঠ প্রেমের গল্প হিসাবেও আমরা উল্লেখ করতে পারি। এক রাত্রি গল্পটি পরিবেশিত হয়েছিল উত্তম পুরুষের জবানিতে। নায়কের আমরা কোনো নাম এখানে পাই না, সে একটি স্কুলের মাস্টারমশাই হিসাবেই আমাদের কাছে পরিচিত। নায়কের একজন প্রতিবেশিনী ছিল যার নাম ছিল সুরবালা। সেই সুরবালাই এই নায়কের সঙ্গিনী এবং তার বাল্যকালের সহপাঠী। সুরবালার মা ছোটবেলা থেকে তাদের মেলামেশা দেখে তিনি নিজে নিজেও মনে মনে ভাবতেন যে এই ছেলে মেয়ে দুটির বেশ ভালোই জুটি, তারা যদি বড় হয়ে একসাথে থাকে তাহলে তাদেরকে ভালোই মানাবে, এটি নায়ক মানে সুরবালার মা মনে করতেন। আর এই নায়কও আমরা দেখতে পাই, নাম নেই কিন্তু, হ্যাঁ, এই নায়কও ছোটবেলা থেকেই সুরবালার ওপর তার অধিকার প্রতিষ্ঠা তিনি করতে থাকেন। মাঝে মাঝেই তাই দেখতে পাই সুরবালার উপর তিনি নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে শাস্তি দিতেন, তার উপর কড়া শাসন করতেন, তাকে বিভিন্ন ধরনের খাটনি খাটাতেন, তার উপর মোট কথা তার ওপর তিনি প্রেসারাইজড করতেন এবং নিজের অধিকার কায়েম করতেন। এবং সুরবালাও এই ব্যাপারগুলি হাসতে হাসতেই মেনে নিত। সুরবালা ছোট থেকেই ভীষণ সুন্দরী ছিল এবং আশেপাশে সকলেই তাকে বেশ সুন্দরী বলেই বলতো, কিন্তু নায়কের চোখে সুরবালার সেই সুন্দরী ভাবটা কোনোদিনও ধরা পড়েনি। মানে নায়ক তাকে নর্মাল ফ্রেন্ড হিসাবেই দেখেছিল, সুন্দরী হিসাবে যে তার প্রতি আকৃষ্ট হওয়া সেই ভাবটি কিন্তু তার ছিল না। এদিকে আমাদের নায়কের যে বাবা, নায়কের বাবা ছিল একজন বিশাল মস্ত বড় জমিদার। তাই তার বাবার এইটুকু আশা তিনি করতেন যে ছেলে বড় হলে জমিদারির দায়িত্ব তাকে তিনি সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে দেবেন। কিন্তু পাড়ার মধ্যেই একজন নীলরতন, সেই নীলরতন ছেলেটি পড়াশোনা করতে করতে হঠাৎ কলকাতায় পালিয়ে গিয়েছিল। কলকাতায় পালিয়ে গিয়ে তারপর আমরা দেখতে পাই পড়াশোনা শেষ করে সে ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেছিল এবং একটি ভালো চাকরি পেয়েছিল। সেই ছেলেটিকে দেখে আমাদের এই নায়কের মনেও বাইরে গিয়ে পড়াশোনা করার ইচ্ছে জাগে। এবং যেহেতু তার বাবা ছিল জমিদার, তার বাবাকে সেই ছেলেটি দেখতো, ছোটবেলা থেকেই সে দেখতো যে তার বাবা বিভিন্ন অফিসের যারা মানে কোর্ট কাছারির যে সমস্ত কর্মচারী বা বড় বড় বাবু সাহেব, তাদেরকে তার বাবা সম্মান দিয়ে চলতো। আর সেক্ষেত্রেও সে এই জন্যই হয়তো দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল যে বাবা যেহেতু তাদেরকে সম্মান দিত, আমি বাবার পথটা কেন করব, আমি সেই যে সমস্ত লোকেদের বাবা সম্মান দিত আমি তাদের জায়গাটা অধিকার করব, অন্তত কোর্টের কোনো একটা বাবু আমি হব। তাই আমরা দেখতে পাই একদিন নীলরতনের মতোই আমাদের নায়ক কলকাতায় পালিয়ে চলে যায়। সেই সময়টিতে কলকাতায় রাজনীতির একটি চড়ার উতাই খুব ভীষণ পরিমাণে দেখা গেল এবং তার জীবন সম্পূর্ণরূপে পাল্টে গেল। সে এসেছিল অফিসের কোনো হেড ক্লার্ক হতে, কিন্তু রাজনীতি এমন একটা জিনিস, সেই রাজনীতির মধ্যে ফেসে গিয়ে এখন তার মনে হয় হেড ক্লার্ক বা অন্য কোনো সরকারি চাকরি হওয়ার থেকে আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে গ্যারিবল্ডি বা ম্যাক্সিমি হওয়া। এগুলি হলো রাজনৈতিক নেতা, মানে সে এখন রাজনীতিতে সম্পূর্ণ ঢুকে গেল। দেখো, মফস্বলের ছেলে, সে তো গ্রামের ছেলে ছিল, গ্রামের ছেলে সাদামাটা মন, সেই সাদামাটা মন নিয়ে সে খুব জোরদার ভাবে রাজনীতি করতে শুরু করলো। চাঁদা তোলা, পোস্টার ছাপানো, বিভিন্ন সভা মিটিং টিটিং হাবিজাবি সমস্ত কিছুতে সে অ্যাটেন্ড করতে শুরু করলো। ইতিমধ্যেই আমরা আবার অন্য জিনিস দেখতে পাই, ছেলের বাবা এবং সেই যে সুরবালা মানে মেয়ের বাবা দুজন মিলে বৈঠক করে সেই দুজনের
বিয়ে পাকাপুক্ত করে ফেললো এবং ছেলেকে কলকাতা থেকে ডেকে পাঠালো যে তোমার বিয়ে ঠিক হয়েছে, তুমি আসো বিয়ে করতে। কিন্তু ছেলের দেশের কাজে এমন ব্যস্ত হয়ে পড়লো যে সে বিয়ে করতে আসার সময় পর্যন্ত তার কাছে এখন নেই। তাই বাবাকে চিঠি লিখে সে জানিয়ে দিল স্পষ্টভাবে যে বিয়ে করার মতো সময় এখন আর তার কাছে নেই। 2-4 মাসের মধ্যে ব্যাপার অন্য ঘটে গেল। সেই পাড়ারই বা অত্র এলাকারই রামচরণ উকিলের সাথে সুরবালার বিয়ে হয়ে গেল। আর এদিকে নায়ক তখন রাজনীতি নিয়ে পুরো ব্যস্ত, ভারতকে স্বাধীন করার জন্য ব্যস্ত, ভারতের জন্য কিছু করা নিয়ে ব্যস্ত। তাই এই যে বিয়ে হয়ে গেল খবরটি তার কাছে গেছিল, কিন্তু তখন সেটিকে সে পাত্তা দেয়নি, তার কাছে খবরটি তুচ্ছ বলে মনে হয়েছে। এরপর আমরা দেখতে পাই নায়ক যখন এন্ট্রান্স পাস দিয়ে FA পরীক্ষা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল, তখন সেই সময় তার বাবার মৃত্যু হলো এবং তার বাবার মৃত্যুর খবর তার কাছে গিয়ে পৌঁছলো। সংসারে মা এবং তার 2টি বোন পড়ে রইল। এবার বাবা তো নেই, এবার কে দেখাশোনা করবে বাড়ির? বাধ্য হয়ে তাকে একটি সরকারি স্কুলের সেকেন্ড মাস্টারের কাজ নিতে হলো। প্রথম যখন সে চাকরিতে ঢুকলো, তখন সে ছেলেপেলেকে প্রচুর পড়াশোনা করাতে শুরু করলো, ছেলেপেলেকে দেশ সম্বন্ধে বোঝাতে শুরু করলো, রাজনীতি সম্বন্ধে বোঝাতে শুরু করলো। মানে উৎসাহে সে ভরপুর তখন সেই সময়টিতে। পাঠ্যপুস্তকের বাইরেও ভারতবর্ষ নিয়ে প্রচুর পড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার কাছে যেই জিনিসটি গুরুত্বপূর্ণ, ছাত্রছাত্রীর কাছে সেই জিনিসটি গুরুত্বপূর্ণ নয়। তাদের কাছে সেই জিনিসটি থেকে বই পড়াকে তারা বেশি প্রাধান্য দিতে লাগলো, কারণ তাদের পরীক্ষা সামনে। এদিকে হেডমাস্টারও তার কাজে মানে অসন্তুষ্ট প্রকাশ করলেন যে তুমি পড়াশোনা বাদ দিয়ে এগুলো কি শেখাচ্ছ। আর তখন তার যে উৎসাহ নিয়ে সে পড়াশোনা শেখাতে আরম্ভ করেছিল বা সে উৎসাহ নিয়ে যে কাজ করতে শুরু করেছিল, সেই উৎসাহ তার দমে গেল। এবার সে আশাহত হয়ে খালি কোনো রকম তার কাজটুকু করতে হয়, এই কাজটুকুই করে এবং স্কুলের পাশেই ছোট্ট একটি বাসা সে থাকে। আর দুর্ভাগ্যক্রমে দেখো কপাল কেমন, তোমাকে ভাগ্য কোন দিকে নিয়ে যায়। সেই যে নীলরতনের সাথে যে বিয়ে হয়েছিল না, তার যে সঙ্গী ছিল, তাদের বাড়িও ছিল আবার সেই একই সাথে, মানে একটু দূরে কিন্তু প্রায় কাছাকাছি। নায়ক একদিন জানতে পেরেছিলেন যে এই যে রামলোচন এই পাড়াতেই আছে, উকিল রামলোচন, তার স্ত্রীর নাম হলো সুরবালা, যেই স্ত্রীটি তার ছিল একসময় ছোটবেলার সঙ্গিনী। দেখো সেই সেকেন্ড মাস্টার অর্থাৎ নায়ক এই ব্যাপারটিকেও তুচ্ছ মনে করেছিল। একদিন সে এই ঘরের মধ্যে বসেছিল, তখন হঠাৎ করে তার কানে একটি আওয়াজ ভেসে আসে। কিসের আওয়াজ বলতো? সেই চুড়ির টুংটাং শব্দ, কাপড়ের একটু মৃদু মৃদু শব্দ এবং অন্যান্য যে জিনিসপত্র হয়, মানে আসবাবপত্র, মানে শরীরের যে সমস্ত অঙ্গভূষণ, সেই সমস্ত জিনিসের শব্দ সে পেল। নায়ক বুঝতে পারলো জানলার ফাঁক দিয়ে বা কোনো একটি ফাঁকা জায়গা দিয়ে কেউ একজন তাকে ফলো করছে। হঠাৎ তার মনে পড়ে গেল সুরবালার কথা। নায়কের ভেতরটা সেই সময় টন টন করে উঠল এবং তার ভেতরটা শূন্য সে দেখতে পেল যে আমার তো কেউ নেই এখন। তার মনে হলো সেই সময় যদি সে বিয়েটি করে নিত তাহলে সুরবালা আজ তারই থাকতো, কিন্তু আজ সুরবালা আর তার নেই। সেই সময় থেকেই তার হৃদয়ের যন্ত্রণা বাড়তে শুরু করলো। এরপর থেকে আর তার কাজে মন বসলো না এবং সব সময়ই তার মনের ভেতরে শুধু সুরবালার কথা মনে পড়তে লাগলো। মনের সঙ্গে তার সব সময় একটা যুদ্ধ যেন বেঁধেই থাকতো। তার হঠাৎ করে মনে হতো সুরবালা আমার কে? আমার তো কেউ না। যে সুরবালা অনেক দূরে চলে গেছে, সেই সুরবালা একদিন তার হতে পারতো। এই সমস্ত চিন্তা ভাবনা তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। আজ তার সাথে দেখা করা নিষেধ, কথা বলা নিষেধ। যে সুরবালাকে একদিন ইচ্ছা করলেই সে পেতে পারতো, আজ তার কথা চিন্তা করাও অন্যায় এবং তার সাথে ইচ্ছা করলে যে একটু দেখা করবে সেই অধিকারটুকুও তার আজ নেই। সুরবালা এবং তার মাঝখানে আজ একটি দেওয়াল উঠে গেছে, সেই দেওয়ালের নামটি হলো রামলোচন। তাকে অতিক্রম করে যাবার মতো, মানে সেই দেওয়ালকে অতিক্রম করে যাবার মতো সাধ্য আমাদের নায়কের নেই। ঠিক যেন অনেকটা বান লেগে যেমন একটি পাখি ছটপট করে মাটিতে পড়ে তার অবস্থা হয়, ঠিক সেরকম অবস্থা আমাদের এই নায়কের। দেখো সারাদিন মানে সকাল থেকে রাত পর্যন্ত হয়তো স্কুল হয় না, একটা নির্দিষ্ট সময়ে স্কুল হয়। স্কুল চলাকালীন তার হয়তো সময়টা
কিছু ভালোভাবেই কাটে, কারণ বাচ্চা কাচ্চা সেখানে প্রচুর থাকে। কিন্তু এই যে স্কুল ছুটি হয়ে গেলে একলা ঘরের মধ্যে যখন সে থাকে, কিছুতেই তার আর ভালো লাগে না। সে যে গ্যারিবোল্ডি ম্যাটসিনি হতে চেয়েছিল, সেই আশা তার আজ আর নেই। সেই সময়টিকে যে সে তার এই রাজনীতিতে দিয়েছিল, সেই সময়টুকুতে সে যদি অন্য কাজ করত, আজ তাহলে তার জীবনটা অন্যরকম হতো। সেই রাজনীতির ভাবটিও এখন তার কেটে গিয়েছে। আর তারপরেই আসলো সেই এক রাত্রি। রামলোচন কোনো একটা কাজে বাইরে গিয়েছিল। চালা ঘরে স্কুল মাস্টার একা, ওদিকে সুরবালার বাড়িতেও সুরবালা একা। সকাল থেকেই দুর্যোগ শুরু হয়ে গিয়েছিল, সন্ধ্যার পরেও সে দুর্যোগ আরো বেড়ে গেল বেশি করে। রাত্রি যত বাড়ে, ঝড়ের বেগও বা ঝড়ের গতিও তার থেকে বেশি বেড়ে ওঠে। প্রথমে তো পূর্ব দিকে বাতাস বইছিল, ক্রমে উত্তর পূর্ব দিকে জোরতর বাতাস বইতে লাগলো। মাঝরাতে তো সমুদ্র থেকে ছুটে আসলো সেই জলপ্রপাতের যে হাওয়া, দমকা হাওয়া, সেই দমকা হাওয়া বইতে শুরু করলো। প্রাণ বাঁচানোর চেষ্টায় সেই স্কুল মাস্টার গিয়ে আশ্রয় নিল পুকুরের ধারে একটি উঁচু জায়গায়। দেখো, সুরবালার সন্ধানেই সেই মাস্টার চলছিল, যে সুরবালা একা একা বাড়িতে কি করছে, যাই একটু তাকে রক্ষা করি। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে সে বেশি দূর এগোতে পারেনি। সামনে প্রচুর জলের রাশি, দেখো পুকুর ফুলে ফুলে উঠেছে জলে, তাই সে বেশি দূর এগোতে পারেনি। পুকুরের উঁচু জায়গাটিতে গিয়ে সে সেখানে আশ্রয় নিয়েছিল, এবং ভাগ্যক্রমে সেখানেও আরেকটি মানুষ এসে আশ্রয় নিল। সেই ব্যক্তিটি আর কেউ না, স্বয়ং সুরবালা। চারিদিকে তখন জল আর জল, চারিদিক নিস্তব্ধ অন্ধকার, পৃথিবী যেন মরে গিয়েছে। কেবলমাত্র 5-6 হাত দূরে দুটি প্রাণী সেই উঁচু ঢিপির মধ্যে আশ্রয় নিয়েছে। সেই দুটি প্রাণী কাছাকাছি থাকলেও কেউ কারো সাথে কথা পর্যন্ত বলল না, কেউ কারো প্রশ্ন করলো না, কেউ কারো কুশল বিনিময় করলো না, কেমন আছো না আছো, কেউ কিচ্ছু বললো না। শুধুমাত্র গাঢ় অন্ধকারের দিকে তারা তাকিয়ে থাকলো এবং কখন এই ঝড় বৃষ্টি থামবে সেই আশা করতে লাগলো। দেখো, বিশ্ব প্রকৃতিও বা কেমন, এই যে দুটি মানুষ, এই দুটি মানুষকে তারা এক জায়গায় নিয়ে এসেছিল। কতদিন সে সুরবালার সাথে কথা পর্যন্ত বলেনি, অথচ আজ ঝড় বৃষ্টির দিনে সুরবালাকে কাছে পেয়েও সে কথা পর্যন্ত বলতে পারলো না তার সাথে। জলস্রোত সুরবালাকে তার কাছে টেনে এনেছিল, কিন্তু সে সুরবালার সাথে ভাব বিনিময় করতে পারেনি। যদি আরেকটু জলস্রোত দেখা দিত, তাহলে তারা দুজন আরো কাছাকাছি আসতে পারত, কিন্তু ওই 5-6 হাত দূরেই তারা থেকে গেল। আর জলস্রোত আসলো না, তারা আর কাছাকাছি আসতেও পারলো না। দেখো, এই মহাপ্রলয়ের রাত্রে, এক রাত্রিতে যে মাস্টারমশাই ছিল, সেই মাস্টারমশাই একটু মনের ভেতরে ভালো স্বাদ অনুভব করলো। ভোর রাত্রে যখন ঝড় থেমে গেল, জল নেমে গেল, দুজনের দিকে তাকিয়ে কেউ কারোর সাথে কথা না বলে বাড়ির দিকে চলে গেল। কিন্তু আজ, মানে তারপরে আর কি, তার সেই যে তাকে পাওয়ার একটা বাসনা, সেই যে একটা শূন্য শূন্য ভাব, সেই ভাবটি আর মাস্টারের মধ্যে দেখা গেল না। নায়ক তখন উপলব্ধি করলো যে এই যে একটি রাত্রি, এই একটি রাত্রি আমার জীবনে একমাত্র সার্থকতা। তার মানে সে যে চেয়েছিল, যা চেয়েছিল, সেই একটি রাত্রি, দুর্যোগের রাত্রি, তাকে তার জীবনে সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। চূড়ান্ত বিচ্ছেদ হয়তো সেই সময়টি তাদের মধ্যে ছিল, কিন্তু সেই বিচ্ছেদের মধ্যেও তারা আনন্দের স্বাদ অনুভব করলো। দেখো, গল্পটি কিন্তু এটুকুই, ছোট গল্প, তো ছোট গল্প খুব ছোট ছোটই হয়, এবং এটিকে আর দীর্ঘায়িত করেনি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই গল্পটি আলোচনা এই পর্যন্তই। আমরা এরপরে আর কোনো ছোট গল্প নিয়ে আলোচনা করব আবার। আজ তাহলে এটুকুই।